আপনারা শুনছেন গল্পের আশীর্বাদ অগ্নিলা চ্যানেলে আশাপূর্ণা দেবীর লেখা সুবর্ণলতা। আজ রয়েছে এর 10ম পর্ব। আজকের খাওয়াটি মন্দ হলো না। কাল থেকে ঝাড়া ভাতের আশ্বাস, মনটা ভালো হবার কথা, কিন্তু প্রবোধের মনের মধ্যে পাগলা যোগুর কথাগুলো যেন বিচ্ছিল। যোগুদা আবার মানুষ, যোগুদার কথা আবার কথা, এই তো চিরদিনের মনোভাব। কিন্তু আজ যেন মনে হচ্ছে লোকটা যা বলে খুব ভুল বলে না। কোন বাড়িতে জমের বাড়ি নেই? জমের পেয়াদার হাত এড়িয়ে যাবে কোথায় মানুষ? নিয়তির ওপর কথা নেই, রাখে কেষ্ট মারে কে? প্রত্যেকটি কথাই হীরের টুকরোর মতো দামি। যতক্ষণ খুন্তি নেড়েছে ততক্ষণ বকবক করেছে, কিন্তু কথাগুলো বলেছে মূল্যবান। বলছিল, আমার পিসি ঘুরে গড় করি। তোর যাবার কি দরকার ছিল শুনি? তোর যাবার কি দরকার ছিল? এখনো মৃত্যু ভয়? মরে যাবি, ড্যাং ড্যাং করে 4 ছেলের কাঁধে চড়ে কাশী মিত্তিরের ঘাটে চলে যাবি, চুকে গেল। যতদিন না মরিস ছেলেদের ভাত জল কর, তা নয়? ঠিক ঠিক বলেছে যোগুদা। মার যাওয়া উচিত হয়নি। মা অনায়াসে থাকতে পারত, আর মা থাকলে অনায়াসে একটা বউকেও রাখা যেত। বলাই যেত, যাদের বাপের বাড়ি মাসি পিসির বাড়ি আছে তারা যাক, যার সেসব নেই সে থাকবে। উপায় কি? রাখে কেষ্ট মারে কে? হায়, যোগুদা যদি তখন একবার বেড়াতে আসতো, মাকে জ্ঞান দিত। বিপদের কথা কি বলা যায়? এই যে পুকুরের দেশে রেখে এলো প্রবোধ ছেলেপুলেকে, তাতে বিপদ হতে পারে না? যুক্তি ক্রমশই ভারী হতে থাকে এবং শেষ পর্যন্ত সিদ্ধান্তে পৌঁছয় সামনের রবিবারে গিয়ে নিয়ে আসবে। আর এই তো বেশ দিব্যি ঠান্ডা, বলহরি কদাচিৎ শোনা যাচ্ছে। তবে তবে কেন প্রাণ পাখিকে খাঁচার বাইরে বার করে বেড়াল কুকুরের মুখে রেখে আসা? ভগবান জানেন। ইত্য বছরেই থাবা বসিয়েছে কিনা। মেয়ে মানুষটির তো বুদ্ধি শুদ্ধির বালাই নেই, স্বদেশী শুনেই গলেছেন। নির্ঘাত এতদিনে দিব্য মাখামাখি চলছে। নিশ্চয়ই, তা নইলে চিঠি দিল না একটা? অথচ নিজ মুখে বলেছিল, চিঠি দিলে রাগটাগ করবে না তো? হ্যাঁ, প্রবোধের ফেরার সময় সে কাট কাট ভাবটা বদলে গিয়েছিল যেন সুবর্ণলতার। অনেক দিন আগের মতো নরম আর হাসি খুশি দেখিয়েছিল। নিচু হয়ে নমস্কার করে পায়ের ধুলো নিয়ে হেসে বলেছিল, হঠাৎ যদি মরে টরে যাই, মাপ চেয়ে রেখে দিলাম। প্রবোধের কি ইচ্ছে হচ্ছিল সেই বনবাদারের মধ্যে ওই সুবর্ণলতাকে ফেলে রেখে চলে আসে? কিন্তু উপায় কি? না না ফিরিয়ে নিয়ে চলে যায় বললে পাগল বলবে না লোকে? তাছাড়া বন ভগ্নিপতির পক্ষে রীতিমতো অপমানও সেটা। অতএব প্রাণ রেখে দেহটা নিয়ে চলে আসা। ইচ্ছে হচ্ছিল একবার সাপটি ধরে আদর করে নেয়, কিন্তু ছেলেগুলো আশেপাশে ঘুরছে, তাই চোখে দীনতা ফুটিয়েই মনোভাব প্রকাশ। চিঠি দিলে রাগ করব? তা কি জানি, তোমাদের বাড়িতে ও রেওয়াজ আছে নাকি? বিয়ে হয়ে এস্তক তোমাদের গলাতেই তো পড়ে আছি, চিঠি লেখা কাকে বলে জানিই না। এইবার যেন। বলে চলে এসেছিল প্রবোধ, ফিরে ফিরে তাকাতে তাকাতে। ঠিক যে অবিশ্বাসিনী হবে সেই ভয় অবশ্য নেই, কিন্তু স্বভাবটাই যে পুরুষ খেসা। যেখানে পরপুরুষ সেখানেই চোখ কান খাড়া। আবার বলে কিনা কান পেতে শুনি নতুন কথা কিছু বলছে কিনা। বলে, না, সই গঙ্গাজল পাতাবার শখ আমার নেই। কার সঙ্গে পাতাবো? কারোর সঙ্গে মনই মিলে না। রাত দিন আর ওই মেয়েলি গল্প শুনতে ইচ্ছে করে না। তাহলেই বোঝো, মেয়ে মানুষ তুমি, তোমার মেয়েলি গল্পে অরুচি, কারোর সঙ্গে তোমার মন মিলে না। তবে আর কি, একটা বেটা ছেলে খুঁজেই তবে মনের মানুষ পাতাও। বলেছিল প্রবোধ কতটা রাগে, কতটা ব্যঙ্গে।
সই পাতানোর একটা ঢেউ এসেছিল তখন। সই গঙ্গাজল বাদেও নতুন নতুন সব আঙ্গিকে। সেজ বউ তার বাপের বাড়ির দিকের কারোর সঙ্গে ল্যাভেন্ডার পাতিয়ে এলো। ছোট বউ এখানেরই পাশের বাড়ি বউয়ের সঙ্গে পাতালো গোলাপ পাতা। বিরাজ তার জায়ের বোনের সঙ্গে পাতিয়ে নিল বেলফুল। এমনকি মুক্তকেশী পর্যন্ত এই বুড়ো বয়সে মকর সংক্রান্তিতে সাগরে গিয়ে দুটো গিন্নির সঙ্গে সাগর আর মকর পাতিয়ে এলেন। বিধবার পাতাপাতিতে তো খরচ বেশি নেই। মাছ নয়, মিষ্টি নয়, পান সুপারি নয়, শাড়ি নয়, শুধু 5খানা বাতাসা আর কাঁচা সুপুরি হাতে নিয়ে সূর্য সাক্ষী করে চিরবন্ধনের প্রতিজ্ঞা। সদবাদের খরচ বেশি, তার সদবারা সাধ্যমতো করেছে, শাড়ি, সিঁদুর, পান, মিষ্টি। কিন্তু সুবর্ণর কারোর সঙ্গে কিছুই পাতালো না। হেসে বলল, বন্ধুত্ব যদি হয় কারোর সঙ্গে এমনিই হবে, পুজো পাঠ করে না করলে হবে না, ওতে আমার রুচি নেই। ওরা আড়ালে বলেছিল, তা নয়, কাউকে তুমি যুগী মনে করো না তাই। সুবর্ণর বড় রাগে ব্যঙ্গে বলল, তবে আর কি, মেয়ে মানুষের যখন রুচি নেই তখন একটা ব্যাটা ছেলে খুঁজে মনের মানুষ পাতাও। সুবর্ণ চোখে কৌতুক ঝিলিক দিয়ে উঠেছিল। সুবর্ণ মাথা দুলিয়ে প্রবোধের মাথা ঘুরিয়ে দেওয়া একটা ভঙ্গি করে বলেছিল, তা বলেছ মন্দ নয়, তেমনি যদি কাউকে পাই তো বন্দে মাতরম পাতাই। বন্দে মাতরম? এতদিন পরে হঠাৎ সেই কথাটা মনে পড়ে গায়ে কাঁটা দিয়ে উঠল প্রবোধের। ঘটে যায়নি তো সেই ঘটনা? পাতানো হয়ে যায়নি তো? কে বলতে পারে মনের মানুষ জুটে বসে আছে কিনা? না, রবিবার পর্যন্ত অপেক্ষা করার হেতু নেই। কাল পরশুই চলে যাওয়া যাক। কাল হবে না, বৃহস্পতিবার। পরশুই। আর দ্বিধা নয়। সুবর্ণ সে কৌতুকের ভঙ্গিটা মনে পড়ে গেল। সে ভঙ্গি যেন ভুলেই গিয়েছে সুবর্ণ। অথচ কি হাসি খুশি ছিল আগে, সেই ছোটবেলায়। মাঝে মাঝে ক্ষেপ্ত বটে, কিন্তু স্বভাবটা কৌতুকপ্রিয়ই তো ছিল। এবং অত হাসি খুশি, অত রঙ্গরস দেখলে বিরক্তি ধরত প্রবোধের। মাঝে মাঝে তো রাগে মাথার রক্ত আগুন হয়ে উঠত। তার জন্য শাসনও করেছে কত। সেই একবার প্রকাশের ফুলসজ্জায় আড়ি পাতা নিয়ে শাসনের মাত্রাটা বড় বেশি হয়ে গেছিল সেদিন। তার রাগটা যে প্রবোধের বেশি, সে তো প্রবোধ অস্বীকার করে না। মাপও তো চায় তারপর, কিন্তু কার্যক্ষেত্রে সামলাতে পারে না নিজেকে, বিশেষ করে ওকে পুরুষদের কাছাকাছি দেখলেই। বিরাজের ছোট দেওরটা বুঝি প্রকাশের বন্ধু, সেটাও জুটেছিল সোহাগের মেজ বৌদির সঙ্গে। আরও করেওছিল তেমনি কাণ্ড। রান্নাঘরের ছাদের আলসে ডিঙিয়ে কার্নিশ বিয়ে ঘুরে চলে গিয়েছিল ফুলসজ্জার ঘরের জানালায়। তার সঙ্গে সেই ছোড়া, একটু ঠেলাঠেলি হলেই স্রেফ নিচের গলিতে। আর সেই দৃশ্য চোখে পড়ে গেল ঠিক প্রবোধেরই। কোথা থেকে? না, পাশের বাড়ির ছাদ থেকে, যাদের ছাদে হোগলা নিয়ে লোকজন খাওয়ানো হয়েছে। অবশেষে প্রবোধ তদারক করছিল বাসনপত্র কিছু পড়ে আছে কিনা। হঠাৎ গায়ে কাঁটা দিয়ে উঠল। ওটা কি ব্যাপার? ওরা কে ওখানে? সুবর্ণ? আরও পরবর্তী ঘটনাটা একটু শোচনীয়। প্রহারটা বড় বেশি হয়ে গিয়েছিল। এতদিন পরে সেই কথাটা মনে পড়ে মনটা কেমন টনটনিয়ে উঠল প্রবোধচন্দ্রের। অতটা না করলেও হতো। ছোড়াটা তো সে বোকা হাবা গদাই। গফি বেরিয়েছিল, পুরুষ নামের অযোগ্য। আর তা নইলে প্রকাশটার বন্ধু হয়? আশ্চর্য, ওই হাবাটাকে মানুষ বলে মান্য দিত সুবর্ণ। সুবর্ণর মুখের হাসি তো প্রবোধের চিরকাম্য, কিন্তু ঘরের বাইরে কোথাও সে হাসি দেখলেই যে কেন মাথায় রক্ত চড়ে যায়। যায় যায় কথা কইতেও হয়তো কখনো হেসে উঠল। অমনি মনটা বেচার হয়ে গেল প্রবোধের। আমার এই রোগটা সারাতে হবে, মনে মনে ঠিক করে প্রবোধ। সুবর্ণর স্বভাবটা হয়তো অতি ক্রমশ এত কাঠ হয়ে যাচ্ছে, নইলে এমন তো ছিল না।
চোখের আড়ালে থাকায় সুবর্ণর দোষগুলো নিষ্প্রভ আর গুণগুলো উজ্জ্বল হয়ে ওঠে। মনে পড়ে সুবর্ণর মনে আপন পর নেই। সুবর্ণ যদি সাবান কাচে তো বাড়ির শুদ্ধ সবাইয়ের বিছানার ওয়ার খুলে এনে ফর্সা করে। সুবর্ণ যদি জুতো সাফ করে তো সকলের জুতোয় কালি লাগাতে বসে। ছেলেরা একটা জিনিসে বায়না করলে বাড়ির সব কটা ছেলে মেয়েকে দিয়ে তবে নিজের ছেলেকে দেয়। এসব সদ্গুণ বই কি? কার্যকালে প্রবোধ আদৌ এগুলোকে সদ্গুণ বলে না, বরং বাড়াবাড়ি বলে অভিহিত করে। কিন্তু এখন বোধ করি হঠাৎ নিজের মধ্যেই সদ্গুণের উদয় হওয়ায় সুবর্ণর ওই গুণগুলোকে সদ্গুণ বলে মনে হচ্ছে তার। পিয়ন এই বাড়িতে দৈবাত আসে, সুরাজ চিঠি দেয় মাঝে মাঝে, এটাই প্রধান। আর এই সবই কালই কোষমনের ব্যাপার। তথাপি পাড়ায় তার আসার একটা টাইম আছে। সেই টাইমে দাঁড়িয়ে থাকে প্রবোধ রাস্তায়, কিন্তু কোথায়? সুবর্ণ সেই মুক্তোর মতো সাজানো অক্ষরে লেখা ঠিকানার চিঠি কোথায়? তার উপর ভয়ানক কষ্ট হলো, বুকে হাতুড়ির ঘা পড়ল। প্রকাশের নামে এক খামে চিঠি আসা দেখে আঁকাবাঁকা অপুটু অক্ষর বাড়ির মালিকের নামে লিখেছে কেয়ার অব সুবোধচন্দ্র মুখোপাধ্যায়। তবু চিঠি তো বউয়ের চিঠি। প্রকাশের এই ভাগ্য হলো, অথচ প্রবোধের হলো না। যার বউ রাত দিন খাতায় গান তুলছে, ছেলেদের হাতের লেখা মক্স করাচ্ছে, হাতের লেখা দেখলে কে বলবে মেয়ে মানুষের লেখা? ছোট ভাই, ভাবতে লজ্জা। তবু বুকের মধ্যে ঈর্ষার জ্বালা অনুভব করে প্রবোধ। প্রকাশের চিঠিটা যে তার হাতে এসে পড়ল, ছোট ভাইকে তো আর হাতে হাতে দেওয়া যায় না। ওর ঘরে রেখে এসে ডেকে বলে দিল, ওরে পেকা, তোর নামে বোধহয় একটা চিঠি এসেছে। মামির কাছে খাচ্ছে কাল থেকে, কাজ নেই কিছু, কাজেই শূন্য প্রাণ, আরো শূন্য লাগে। তাসের আড্ডাও এই হুজুগে ছত্রভঙ্গ হয়ে গেছে, জমছে না তেমন। ঘরে বউ না থাকলে কোনো কিছুতেই জুত হয় না, কারোরই না। তাকে দেখি বা না দেখি, তবু থাকুক, এই হচ্ছে কথা। প্রবোধ সংকল্পে দৃঢ় হলো, কালী যাত্রা। বিনি খবরেই যাবে, গিয়ে বলবে চিঠিপত্র নেই, এদিকে হঠাৎ একটা দুঃস্বপ্ন দেখে। এখানে এখানে বলবার কথাও ঠিক করে ফেলেছে। বলবে মামির ঘাড়ে আর কতদিন খাওয়া যায়, ওদিকে বোনাই বাড়িতে বা কতদিন স্ত্রী পুত্র রাখা যায়। কিন্তু কি দেখব গিয়ে? আনন্দ আর আতঙ্ক এই দূরের তাড়নায় ছটফটিয়ে বেড়ায় প্রবোধ। ঠাকুমার সঙ্গে নবমদ্বীপে আসায় উৎসাহের অন্ত ছিল না চাপার। ভগবান রক্ষে করেছেন যে মা জবরদস্তি করেনি। মা যদি জেদ করত, যেতেই হতো মায়ের সঙ্গে। ঠাকুমা যতই রাগী হোক, চাপাদের ব্যাপারে যে শেষ পর্যন্ত ঠাকুমার কথা খাটে না, মার কথাই বজায় থাকে, সে জ্ঞান জন্মে গেছে চাপার। অতএব কাটা হয়েছিল চাপা। ওই বুঝে মা বলে বসে, না, সবাই আমার সঙ্গে যাবে। কিন্তু চাপার ঠাকুর ফুল নিলেন। ঠাকুমা যখন বলল, চাপি মল্লিকা আমার সঙ্গে চলুক, চোখে চোখে থাকবে, ক্রমশ তো ডাগর হয়ে উঠছে। তখন সুবর্ণলতা না না করে উঠল না, শুধু বলল, নিয়ে গেলে তো আপনারই ঝঞ্ঝাট, ওরা কখন খাবে কখন শোবে এই চিন্তা করতে হবে, একা গেলে যখন যা খুশি করলেন। ঠাকুমাও বোধ করে আশঙ্কিত ছিলেন, তাই এক কথায় ছাড়পত্র পেয়ে বৃষ্টচিত্তে বলেন, সে কিছু অসুবিধা হবে না রে, শুধু আপনার হাত পা নিয়ে বসে থাকার থেকে বরং কাজ থাকবে একটা। তীর্থে তীর্থে ঘোরা সে এক, এ তো একই ঠায় চেপে বসে থাকা। তাও দিন নির্দিষ্ট নেই, কবে কলকাতার অবস্থা ভালো হবে, চলুক ওরা। অতএব চলুক। নেথ করে গুছিয়ে নেওয়া, তবু ওরই মধ্যে মা কাপড়, জ্যাকেট, চুলের দড়ি কাটা সব গুছিয়ে দিল, দুজনেরই দিল। মল্লিকার মা তো এদিকে তেমন গোছালো নয়, ভাড়ার গোছাতেই পটু। ছেলে মেয়েদের দিকটা তাকিয়েও দেখে না, আর সে না দেখাটাকেই সে বেশ একটু মহত্ব ভাবে। বড় বড় মেয়েগুলোর সাজসজ্জার
তসবির চাপার মাই করে। এতে যে চাপার হিংসে হয় তা নয়, কিন্তু সে হিংসে প্রকাশ করা চলে না। মা তাহলে জ্যান্ত পুতবে। সে যাক, মা তো দিল গুছিয়ে দিল দুজনকার। ঠাকুরমার পুটলিও গুছিয়ে দিল, আহ্লাদে নাচতে নাচতে বেরোবে। কিন্তু শেষ মুহূর্তে মল্লিকা বিশ্বাসঘাতকতা করে বসল। জেদ করে কেঁদে কেটে চলে গেল তার মার সঙ্গে। বলল, ভাই বোনদের জন্য মন কেমন করছে। ভাই বোনদের জন্য মন কেমন? বিশ্বাস করবে চাপা এই কথা? বলে, দুদণ্ড ওরা চোখ ছাড়া হলে নিঃশ্বাস ফেলে বাঁচা যায়। রাত দিন উৎখাত করছে, রাত দিন চ্যাঁ ভ্যাঁ করছে। খাটতে খাটতে প্রাণ যাচ্ছে ওদেরই জন্য। আবার মন কেমন? চাপা তো বরং বলে না, কারণ সত্যি বলতে চাপার মা মেয়েকে পড়া করে ব্যস্ত করলেও অন্য কাজে তত খাটায় না। কিন্তু মল্লিকাকে খাটতে হয়, আর মল্লিকা বলতেও ছাড়ে না। বড়দের আড়ালে এলেই কোলের ভাইটা বোনটাকে ঠুকে ঠুকে বসায় আর বলে, 70 একটু যদি শান্তি দেয়। মার যদি এই 7 ঘন্টা ছেলে মেয়ে না হতো, একটু হাত পা ছড়িয়ে বাঁচতাম রে। এই চ্যাঁ ভ্যাগুলোর জ্বালায় যান নিকলে গেল। জ্ঞান হয়ে পর্যন্তই কাঁথা পাঠ করছি আর ছেলে বইছি। ছোট ভাই বোনের পুতুলের বাক্সটায় একটু হাত দিলে কি মারটাই মারে তাদের। অবশ্যই চাপাও দোষী। পুতুলের বাক্স তার প্রাণ। কেউ হাত দিলে বাঘানির মতো ঝাঁপিয়ে না পড়ে পারে না। কিন্তু চাপা তো ঢং করে বলতে যায়নি, ভাই বোনের জন্য মন কেমন করছে। মন কেমন? রাত দিন যাদের বলছে মর মর, এক্ষুনি মর লক্ষ্মী ছাড়ারা। জমের বাড়ি যা, নিমতলার ঘাটে যা। তোরা মলে আমি হরে লুট দেই। তাদের জন্য মন কেমন? ন্যাকামি, চালাকি। শেষ অবধি ওর মা কিছু লোভ টোপ দেখিয়ে কি ঘুষ ঘাস দিয়ে মেয়েকেও ফাঁদে ফেলেছে। জানে তো মেয়ে নইলে চলবে না। বিয়ে হয়ে গেলে করবে কি? তখন তো চালাতেই হবে। মাঝখান থেকে চাপারই ঘোরতর কষ্ট। পুতুলের বাক্সটা এনেছে চাপা, কিন্তু খেলার সঙ্গিনী যে ভাগলবা। মল্লিকার এই বিশ্বাসঘাতকতার হৃদয় বিদীর্ণ হয়েছিল চাপার। তবু প্রথম 2-4 দিন ঠাকুরমার সঙ্গে মন্দিরে মন্দিরে ঠাকুর দেখে বেরিয়ে, গঙ্গায় নিয়ে এবং ঠাকুরমার গরুর গাড়ির সংসার যাত্রার নতুনত্ব দেখে একরকম ভালোই কাটছিল। ঠাকুমাও মেয়েটা একা পড়েছে বলে একটু হৃদয়বত্তার পরিচয় দিচ্ছিলেন, কিন্তু সেই অবস্থার থাকলো না। গরুর নিজেরই মেয়ে জামাই, নাতি নাতনি আর শ্বশুরবাড়ির দিকে কে সব এসে হাজির হলো, কে জানে কি উপলক্ষে। তবে সেই উপলক্ষে চাপা মুক্তকেশীর আদর খুঁজল। ঘরের অকুলান হওয়ায় দালানের চৌকিতে শুতে হলো ঠাকুমার নাতনিকে, এবং গুরুমার বাজার বেজার ভাব যেন সর্বদাই স্মরণ করে দিতে লাগলো, তোমরা এখন অবান্তর। প্রশ্ন করতে লাগলো, আর কতদিন? অন্য কোথাও এ ভাব দেখলে নির্ঘাত মুক্তকেশী পুটলি বোচকা গুটিয়ে চলে যেতেন, কিন্তু জায়গাটা গুরুবাড়ি, দিনহীন হয়ে থাকাই নিয়ম। তাই মুক্তকেশী গুরুমার কাজে সাহায্য করেন, গঙ্গাজল বয়ে এনে দিয়ে মন রাখতে চেষ্টা করেন। কিন্তু চাপার মন কে রাখবে? মুক্তকেশী ওদিকে যতই আহত হন, ততই এদিকে ঝাল ছাড়েন। উঠতে বসতে আপদ বালাই, পায়ের বেড়ি, ঘাড়ের বোঝা ইত্যাদি বিশেষণে ভূষিত করতে থাকেন নাতনিকে। নাতনির খাওয়া দাওয়ার ব্যবস্থাটি মনোপুত না হলে নাতনিকেই টিপে টিপে গঞ্জনা দেন এবং বলতে থাকেন, নিরিমিষি মুখের উঠছে না, সাহেবের গিন্নি হবেন। কত ভাগ্যের নারায়ণের অন্ন পেশার জোটে তা জানিস হারামজাদি। বলা বাহুল্য, গুরুমার কানেই যায় কথাটা। কিন্তু নিরিমিষের কষ্ট পূরণ করতে এখন আর দুধটুকু, দইটুকু, আচারটুকু, আমসত্ত্বটুকু পাতে পড়ে না। নারায়ণের বালভোগের জোড়া মণ্ডাটি তো গুরুর ছোট নাতির একচেটে হয়ে গেল। অথচ প্রথম দিকে গুরুদেব পুজো করে উঠে এসেই মেয়ে কই, মেয়ে কই করে ডেকে ডেকে ওই মণ্ডাটি হাতে দিতেন চাপার। কিন্তু তাকেও দোষ দেওয়া যায় না।
চাপা একটা বুড়ো মেয়ে, ছোট্ট কেউ বাড়িতে নেই বলেই আদর জুটছিল না তার। নাতি এলো একটা 3-4 বছরের শিশু, আদরটা স্বভাবতই তার দিকে গড়াবে। আর নিজের নাতি এবং যজমানের নাতনিকে আদরের পার্থক্য থাকবে না, এ আবার হয় নাকি? সংসার ত্যাগী যোগী গুরু নয়, ঘর সংসারী গৃহী গুরু। যজমান ঘর বিস্তর, তাই অবস্থা ভালো। আর সেই জন্যেই যক্তমানরা নবদ্বীপ পেলে উঠে ওর কাছে, আদর যত্নও পায়। কিন্তু সে তো আর অনির্দিষ্টকালের জন্য নয়। বেজার আসাই স্বাভাবিক। বেজার আসাই স্বাভাবিক, এটা মনে মনে হৃদয়ঙ্গম করেন মুক্তকেশী। তাতেই মেজাজ আরও খাপ্পা হয়, এবং সেই মেজাজটা চাপার উপরেই পড়ে। প্রথম প্রথম এখানে ঠাকুরমার ভঙ্গি বিগলিত নম্র মূর্তি দেখে অবাক হয়ে যাচ্ছিল চাপা। কারণ ঠাকুমার এই মূর্তি তাদের কাছে অভূতপূর্ব। কিন্তু ভাগ্যে সইল না, এখন ঠাকুমা উঠতে বসতে চাপাকে খিচোচ্ছেন। হয়তো নিরুপায়তার প্রকাশই এই, অধস্তনের উপর বীরত্ব ফলানো। তাই পুরুষ জাতি যখন দরবারে না মুখ পায়, তখন ঘরে এসে বউ ঠ্যাঙায়। চাপায় তো মনস্তত্ত্ব বোঝে না। চাপা ঠাকুরমার ভৎসনায় মর্মাহত হয়, এবং তেমন দুঃখময় মুহূর্তেও বলে বসে, কেন আনলে আমাকে? মল্লির মতন মায়ের সঙ্গে পাঠিয়ে দিলেই হতো। তখন আবার আরেক হাত নেন মুক্তকেশী। নিঃসঙ্গ চাপা অতএব বড়ই মনোকষ্টে আছে। এখনও সর্বদাই মনে হয়, মা বকলেও এমন নিষ্ঠুরের মতো বকে না। মা ঠাকুরমার মতন এমন বিতিকিচ্ছিরে করে চুল বেঁধে দেয় না। মার কাছে থাকলে কখন কি পড়তে হবে ভাবতে হয় না। ভাবতে হয় না জ্যাকেট কাপড় শুকলো কিনা, ভিজেগুলো সময় মেলে হলো কিনা। গুরুমার মেয়ে আবার খুব সরেস। চাপা যে কিছু কাজ জানে না, সেটা ইতিপূর্বে ধরা পড়েনি। ধরা পড়ল ওই মেয়ের চোখে। 2 দিন না যেতেই সে বলে বসল, নাতি যে তোমার কুটো ভেঙে দুটো করতে শেখেনি মুক্তদি। শ্বশুর ঘরে যেতে হবে না? বাবার শিষ্য, অতএব দিদি। আর বয়স যাই হোক, তুমি। মুক্তকেশী নিজের সাফাই গাইতে তার মেজ বৌমার গুণকীর্তন করেন, এবং ওই বউটির জন্য যে তার নাতি নাতনিকে সনাতন হিন্দু ধর্মে তালিম দিতে পারেননি, সে কথা ঘোষণা করেন। চাপার মাতৃভক্তির খ্যাতি নেই। নিজেরা যখন জারতুতো পিস্তুতো বোনেরা একত্রিত হয়, তখন চাপা মাতৃনিন্দায় পঞ্চমুখ হয়। কিন্তু নিতান্ত পরের সামনে এসব কথা ভালো লাগে না তার। তাছাড়া মার কাছ থেকে দূরে এসে কেমন যেন অসহায় অসহায় লাগে নিজেকে। কোথাও কেউ নেই যেন চাপার, এমনই মনে হয়। বাড়িতে তো ঠাকুমাই ছিল পৃষ্ঠবল, এখানে কেন তেমন মনে হয় না কে জানে। মনটা সর্বদাই দুঃখ দুঃখ লাগে। তাছাড়া শুধু কলকাতার জন্য যেন মন কেমন করে। কলকাতার বাড়ি, কলকাতার রাস্তা, মামি ঠাকুমার বাড়ি, গঙ্গার ঘাট না মনে করে তাতেই প্রাণ হু হু করে ওঠে। কলকাতায় যে কি আছে তা বলতে পারবে না চাপা, তবু যেন মনে হয় কত কি আছে। আরও কষ্ট হয়েছে চাপার ওই নতুন আসা লোকগুলোর মধ্যে একটা যে ছেলে এসেছে তার ব্যবহারে। গুরুর শ্বশুরবাড়ি কে যেন শ্রীরামপুর থেকে এসেছে। কলকাতার সঙ্গে যোগাযোগ আছে খুব, কিন্তু কলকাতার নিন্দে ছাড়া কথা নেই মুখে। কতই বা বয়স, চাপার থেকে ছোট হবে তো বড় হবে না, কিন্তু কি পাকা পাকা কথা। চাপা মল্লিকাকে সবাই পাকা মেয়ে বলে, আর এই ছেলেটা কি মুখে মুখে আবার ছড়া বলে। আর চেনা নেই জানা নেই, তুই। খোঁচা খোঁচা চুল, মোটা মোটা পা, বেটে বেটে গড়ন, দেখলে গা জ্বলে যায়। আর সেইটা বুঝতে পারে বলেই উৎখাত করে চাপাকে। তোমাদের কলকাতায় আছে কি? কিচ্ছু না, খালি কায়দা আর কল, কল আর কেতা, এ দুই নিয়ে কলকাতা। কেতা মানে জানিস? কেতা মানে কায়দা। কলকাতায় বাবুদের আছে শুধু কায়দা। চাপাও অবশ্য নীরব থাকে না, রেগে উঠে বলে, থাকবেই তো কায়দা। যত সাহেবদের আপিস কলকাতায় না, লাট সাহেবের বাড়ি কলকাতায় না। হি হি করে হাসে ঘন্টু, বলে,
তবে তো সবাই লাট, কি বলিস? তোর বাবা লাট, তোর কাকা লাট। চাপা ক্রুব্ধ গলায় বলে, এই, তুই আমার বাবা তুলে কথা বলছিস? বলে দেব। ঘন্টু কিন্তু রাগের ধার দিয়ে যায় না, বলে, দে না বলে। আমি বলবো বাবার নাম করলেই বুঝি বাবা তোলা হয়? তাহলে তো ওকে ওর বাবার নাম জিজ্ঞেস করাও চলবে না। মুখরা চাপা নিষ্প্রভ হয়ে যায় এবং বোকার মতোই রাগে। তা কলকাতাকেই বা নিন্দে করবে কেন? করব, নিন্দের যোগ্যই তাই নিন্দে করব। নিন্দের যোগ্যী? নিশ্চয়। তাহলে তোদের শ্রীরামপুরও খুব বিচ্ছিরি, যত ইচ্ছে নিন্দে করব। ঘন্টু চোখ পিটপিটিয়ে হাসে, বলে, কর, দেখি কি নিন্দের কথা বার করতে পারিস। চাপা অবশ্য পারে না, কারণ শ্রীরামপুর নামটা শুনেছে সেই এই ঘন্টুদের দৌলতেই। কোথায় সে পরমাধাম, কি তার গুণাগুণ কিছুই জানে না, তাই বিপন্ন হয় চাপা। ঘন্টু পরিতুষ্ট মুখে বলে, পারলি না তো? পারবি কোথা থেকে? দোষ থাকলে তো কলকাতা। কলকাতায় বাবু এক ছটাকে কাবু, কোচার ঝুল লম্বমান, উদর ফাঁকা মুখে পান। আশ্চর্য, ওইটুকু ছেলে মুখস্থ করেছে এত! নির্ঘাত ওদের বাড়িটা ঘোরতর কলকাতা বিদ্বেষী। রাত দিন এরই চাষ চলে। চাপার এত হাতিয়ার নেই, ওর সম্বল শুধু রাগ। সেই সম্বলেই লড়তে আসে সে। আর তোদের শ্রীরামপুরে বুঝি কেউ পান খায় না? খাবে না কেন? ভরা পেটে খায়। কলকাতার লোক ভাত খায় না? ঘন্টু গভীরভাবে বলে, সে গরিব দুঃখীরা খায়, বাবুরা খায় শুধু চপ কাটলেট আর মদ। মদ? চাপার চোখ গোল হয়ে যায়, চাপার মুখ লাল হয়ে ওঠে। মদ খায়? তার মানে আমরা মদ খাই? তোরা? তোরা কি বাবু? তোরা তো মেয়ে মানুষ। হচ্ছে বাবুদের কথা, শুনবি আরো? চরেন বাবু জুড়ি গাড়ি, চেনেন খালি শরীর বাড়ি। শরীর বাড়ি মানে জানিস? জানবে না কেন? কি না জানে চাপা? রাত দিন তো শুনেছে এসব। নিজেরাই ঝগড়ার সময় বলে, শরীর সাক্ষী মাতাল। কিন্তু সত্যি মানে ভেবে বলে না কি? অথচ এই পাজি ঘন্টুটা। কখনো তুই কলকাতা নিন্দে করবি না বলছি। চাপা অগ্নিমূর্তি হয়। ঘন্টু নির্বিকার, ঘন্টু নির্ভয়। ঘন্টুর এই মেয়েটাকে খাপানোই আপাতত শৌখিন খেলা, আর খেলাটাকে সে নির্দোষী ভাবে। তাই ঘন্টু হঠাৎ তার স্বরে বলে ওঠে, আচ্ছা করব না নিন্দে, বল তবে একটা ধান গাছে কতখানা তক্তা হয়? চাপা ক্ষোভে দুঃখে উঠে যায়। ঘন্টু মহোৎসাহে চেঁচায়, কলকাতার বিবিদের ছড়াটা শুনে গেলি না? চাপা গিয়ে কেঁদে পড়ে, ঠাকুমা, এই ঘন্টুটা যা ইচ্ছে বলছে, বলছে কলকাতার ছাই বিচ্ছিরি, থাকবো না আর আমি। মুক্তকেশীর অজানা নয় ব্যাপারটা, তাই বেজার মুখে বলেন, ও খেপাচ্ছে বলে তুই খেপবি? বাড়িতে তো খুব দুধে, এখানে একেবারে কচি খুকি হয়ে গেলি যে। গুরুকন্যা বলে ওঠেন, যা বলেছ মুক্তদি, নাতনি তো তোমার বিয়ের বয়স বয়ে যায়। কি ন্যাকা বাবা! ঘন্টু কি একটা মানুষ, তাই ওর কথায় খেপছে? মুক্তকে সে আড়ালে গিয়ে চাপা গলায় বলেন, নিকি, তুমি রাত দিনে দস্যি ছোড়ার সঙ্গে মেশোই বা কেন? ওসব হচ্ছে পাজির পা ঝাড়া। খবরদার, ঘন্টুর সঙ্গে মিশবি না। চাপা কেঁদে ফেলে। কলকাতার দুধে চাপার সব মর্যাদা ঘোচে। বলে, আমি কি মিশতে যাই? ওই তো আসে সেধে সেধে। তা হোক, তুই আমার কাছে কাছে থাকবি। তোমার কাছে? তুমি যেন বড্ড থাকো। রাত দিন তো রাস্তায়, তার থেকে চলে যাই চলো। চলে যায় বললে তো হয় না, তোর বাপ জেঠা হুকুম দেবে তবে তো। চাপা অতএব এদের ছাতে উঠে কাটতে বসে। কলকাতার নিন্দেই তার এমন জ্বালাই বা করে কেন? কলকাতার কথা মনে পড়লেই বা প্রাণের মধ্যে এমন হু হু করে ওঠে কেন? ছাদে নির্জনে বেশিক্ষণ বসা যায় না। বেলা পড়ে গেলেই গা ছমছম করে, আর দুপুরবেলা বুক টিপ টিপ করে।
তবু আসে একবার একবার। আলসের ধারেই একটা নারকেল গাছ, তার পাতাগুলো ঝিরঝির করে। সেই দিকে তাকিয়ে থাকতে থাকতে চাপার মনটা হারিয়ে যায়। যে বাড়ির দেওয়াল চারখানা চাপার মার কাছে জেলখানা দেওয়ালের মতো লাগে, সে বাড়ির ঘরে ঘরে ঘুরে বেড়ায় চাপার মন। আর সকাল হতে রাত অবধি যেখানে যা কিছু হয় সব মনে পড়ে যায়। বাবা, জ্যাঠা, কাকারা কে কি করেন, কখন খাওয়া হয়, কখন শোয়া হয়। তাছাড়া সকালবেলায় মাথায় বড় একটা হাঁড়ি নিয়ে যে লোকটা গলির মধ্যে এসে হেঁকে যায়, মুড়ির চাকতি, চিড়ের চাকতি, ছোলার চাকতি, সে লোকটার গলার আওয়াজ যেন এখান থেকে কানে এসে বাজে। কানে বাজে চাই কুলপি, মালাই কুলপি, কানে বাজে চুড়িওলির চুড়ি, চাই চুড়ি, আতা চাই আতা, টেপারি, টোপাকুল, নারকুলে কুল। চলছে তো সারাদিন। এখানেও শব্দের অবধি নেই, সে কেবল ঘণ্টা কাসুরের শব্দ। ঠাকুর জাগছেন, ঠাকুর খাচ্ছেন, ঠাকুর ঘুমোচ্ছেন, ঠাকুর সাজছেন, সব কাসর পিটিয়ে পিটিয়ে জানানো। বাবা, এই ঠাকুরের দেশে আর থাকতে স্বাদ নেই। ঢের ভালো ওই বহুবিধ শব্দতরঙ্গের তরঙ্গায়িত কলকাতা। এখানে একটা গাড়ির শব্দ শুনতে পাওয়া যায় না। আশ্চর্য! এখানে পয়সা হাতে দিয়ে কি বলবেন ঠাকুমা? পেন্নাম করো, পয়সাটা ওই থালায় ছুঁড়ে দে। দূর! অথচ এখানে একটা পয়সা পেলে কত কি করা যায়। ডবল পয়সা পেলে তো কথাই নেই। আতলা একটা ঘরের মেঝে কুড়িয়ে পেলেও তা দিয়ে দুখানা মুড়ির চাকতি কিনে ফেলা যায়। মা মোটেই পয়সা হাতে দিতে চায় না, আঁচলে পয়সা পুটলি নিয়ে বেড়ায়। তবুও একটা পয়সা চাইলে দেবে না, চাইলেই বলবে, কি চাই শুনি, কি কিনতে হবে? কি কিনতে হবে তা কি ঠিক থাকে? পয়সাটাই আসল, ওটা পেলেই কত কি কেনা চলে। কিন্তু তা হবে না, বলতে হবে, অজ্ঞতায় যা হোক একটা কিছু বলে ফেলতে হয়। পেয়ারা কি আতা, ঝাল বিস্কুট কি তিলকুট। ব্যাস, গোষ্ঠী যে যেখানে আছে মা সবাইয়ের জন্য কিনতে বসবেন। এতে কি রোজ রোজ আবদার করা যায়? চাপার বাবার যে বেশি পয়সা, তার জন্য আলাদা কোনো সুখ নেই চাপার। অথচ বাবাদের ওই হেমা মাসি, তাদের বাড়িতে নাকি তার বড় ছেলের ছেলেমেয়েরা মুড়ি খায়, আর ছোট ছেলের ছেলেমেয়েরা পরোটা খায়। কেন? ওই পয়সা কম বেশি বলেই? মার সামনে বল দেখি ওসব কথা, খুন করবে। চুড়ি উলে এলেই সবাই চুড়ি পরবে, মা দাম দেবে। কিন্তু চাপা একটু বেশি পড়তে যাক দেখি, নয়তো রেশমি চুড়ি পরতে যাক, হবে না। পরলে সবাই পরবে। তা এখন তো চুড়ি পরাও ঘুচেছে। চুড়ি নাকি বিলিতি, কে জানে বাবা। তা বাবা দেয় পয়সা, লুকিয়ে দিয়ে বলে, খবরদার তোদের মাকে দেখাস নে। কিন্তু লুকিয়ে কিনে লুকিয়ে খাওয়া কি কম করেও? তবু আঁচলে দু একটা পয়সা থাকলে মনটা কি ভরাট থাকে। আর রাস্তা দিয়ে যখন ওলারা হেঁকে যায়, কি আহ্লাদ হয়। আর হাঁকছি তো 24 ঘন্টা, সেই কলকাতা কি কিনা বলে খারাপ। সন্ধে হয়ে আসছিল, নারকেল পাতার ঝিরঝিনটা যেন জমাট বেঁকাচ্ছে। নিচে নামবার জন্য উঠে পড়ে চাপা। মনে পড়ে যায় কলকাতায় এই সময় রাস্তার গ্যাসপাতি জ্বালনেওয়ালারা মই ঘাড়ে করে বেরিয়ে পড়ে। চাপাদের গলির বাঁকে একটা গ্যাস আছে, লোকটাকে চাপাদের মুখস্থ হয়ে গেছে। বাতিগুলা চলে যেতে না যেতেই ফুলওয়ালার আওয়াজ পাওয়া যায়। গলিতে ঢোকে না, বড় রাস্তা থেকে আওয়াজ আসে, চাই বেলফুল, চাই কেয়া ফুল। ছোট খুঁড়ি কেয়া ফুলের ধুলোগুলো দিয়ে কেয়া খয়ের বানায়। বাবাদের তাসের আড্ডার লোকেরা বলে, আপনাদের বাড়ির পানটা ভালো। যে কথাটাই মনে পড়ে যায়, প্রাণটা হু হু করে ওঠে। কলকাতা আর কলকাতার ওই বাড়িটা যেন চাপাকে লক্ষ্য বাহু দিয়ে টানতে থাকে। আর এই কষ্টকর মুহূর্তে আরো ভয়ানক কষ্টকর একটা আশঙ্কা চাপাকে যেন পেঁচিয়ে ধরে। অথচ এই আশঙ্কাটা এ যাবৎ যেন চোখের সামনে একটি রঙিন ফুলের মতো দুলছিল। ইদানিং ঠাকুমাকে প্রায় লোকে বলতে শুরু করেছে, আর কি চাপা, মল্লিকা তো দিব্যি বিয়ের যোগ্যী হলো।
এবার নাচ জামাই খোঁজো। ঠাকুমাও অনুকূল একটা জবাব দিচ্ছেন। কাজেই অদূর ভবিষ্যতে যে সেই দিনটি আসছে তা বুঝতে পারছে চাপা। আর সেই বুঝতে পারার আশেপাশে ঝলসে উঠছে নতুন গহনা, জরির শাড়ি, মালাচন্দন, লোকজন, ডাকহাক, ঘটাপটা। টোপর পরা একটা ছেলেও আছে বই কি এই সমারোহে কোনো একখানে। কাজেই সবটা মিলিয়ে ওই একটি রঙিন ফুলি। কিন্তু আজ ঠিক এই মুহূর্তে ফুল উধাও হলো। একটা বুনো জন্তু যেন হা করে এলো। বিয়ে হওয়া মানেই তো ওই বাড়ি থেকে চলে যাওয়া, হয়তোবা কলকাতা থেকেও। কত মেয়েরও তো বিয়ে দেখছে চাপা, কই কলকাতায় কোথা? অতএব চাপার ধরে নিতে হবে কলকাতা থেকে বিতাড়ন। হঠাৎ যেন ডুকুরে কান্না পায় চাপার, যেন এক্ষুনি কলকাতা থেকে নির্বাসন ঘটে গেছে তার। তা যাওয়াই, আর বড় জোর 6 মাস 1 বছর। তার বয়সে কত মেয়েরই তো বিয়ে হয়ে যাচ্ছে। হায় হায়, কেনই বা বিয়েটাকে ভালো মনে হতো তার? আচ্ছা, যদিই বা কলকাতাতেই বিয়ে হয় তার ছোট পিসির মতো, কিন্তু পড়তে তো হবে একটি দজ্জাল শাশুড়ির হাতে, তার ঠাকুরমার মতো। পিসির শাশুড়ি কেমন চাপা জানে না। মা খুড়ির শাশুড়িকে দেখে আসছে জীবনভর। কাজী শাশুড়ির শব্দটার সঙ্গে সঙ্গেই মুক্তকেশীর বুকটাই ভেসে ওঠে। বলা বাহুল্য, তাতে বুক খুব একটা বল আসে না। সন্ধ্যার ছায়া মনে নিয়ে নিচে নামতে নামতে আস্তে আস্তে আরও একটা কথা মনটাকে তোলপাড় করে তোলে চাপার। চাপার মার নাকি 9 বছরে বিয়ে হয়ে গিয়েছিল। তার মানে চাপার বয়স থেকে 2 বছর আগে। আর মা বেচারিকে এসে পড়তে হয়েছিল ঠাকুমার মতো শাশুড়ির হাতে। উহ, কি কষ্ট, কি কষ্ট! জীবনে এই প্রথম বোধ করি মাকে বেচারি ভাবল চাপা। তারপর আরও আতঙ্ক গ্রাস করতে বসল চাপাকে। শুনেছে মার ঠাকুমা নাকি মার মাকে লুকিয়ে আর মাকে জোর করে বিয়ে দিয়ে ফেলেছিলেন। সেই রাগে মার মা, যিনি নাকি চাপাদের দিদিমা, সংসার ত্যাগ করে কাশি চলে গেছেন। জীবনে আর মা তার মাকে দেখতে পেল না। চাপার ঠাকুমাও যদি হঠাৎ এইখানে কারোদের বাড়িতে গিয়ে বিয়ে দিয়ে ফেলে তার? ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসে চাপার। বলা যায় না, বিশ্বাস নেই। মার ঠাকুমা তো চাপার ঠাকুমার সই মা। একই রকম বুদ্ধি হতে পারে। হে ঠাকুর, তাহলে কি হবে? লোকে চাপার দিদিমার গল্প শুনে বলে, বাবা এত রাগ? বলে অনিচ্ছিষ্টি, বলে মাথায় দোষ ছিল বোধ হয়। কিন্তু চাপার তা মনে হয় না। চাপার ঠাকুমা যদি অমন কাণ্ড করে বসে, চাপার মাও নির্ঘাত চাপার দিদিমা সত্যবতী দেবীর মতনই করে বসবে। করবেই, সন্দেহ নাস্তি। অথচ চাপার মা সুবর্ণলতা পাগল টাগল কিছুই নয়। তা পাগল না হোক, চাপা কিন্তু কিছুতেই তার মার মতন হবে না। বাপ রাত দিন যেন মার মুখী। তার থেকে সেজ খুড়ি, ছোট খুড়ি, জেঠি, পিসি সবাই ভালো। দিদিমা ওইভাবে মাকে মাঘের মুখে ফেলে দিয়ে চলে যাওয়াতেই বোধ হয় মার মেজাজ অমন খাপ্পা। সত্যি মা হয়ে তুমি দেখলে না একবার, কি নিষ্ঠুর! চাপার মাও ঠিক তাই হবে, তাছাড়া আর কি হবে? হে ভগবান, ঠাকুমা যেন চাপার বিয়ে দিয়ে না বসে। আগে আগে যখন চাপা ছোট ছিল, মাঝে মাঝে মাকে বলতে শুনেছে, সেই 9 বছর বয়সে এদের সংসারে এসে পড়েছি, মা বস্তু কি তা ভুলেছি। এখন আর বলে না। সুবর্ণলতা যে কখনো কেউ ছিল তার বোঝা যায় না। ঠাকুমা যদি লুকিয়ে লুকিয়ে চাপার বিয়ে দিয়ে ফেলেন, তখনও তাহলে বোঝা যাবে না। সুবর্ণলতার একটা চাপা নামের মেয়ে ছিল। আর বাদ মানে না, উতলে উতলে কান্না আসে। তাড়াতাড়ি পুতুল বাক্সটা টেনে বার করে খেলতে বসে। কিন্তু খেলতেও তো সেই পুতুল বইয়ের শ্বশুরবাড়ির জ্বালা আর খাটুনি, তাছাড়া আর কিভাবে বা খেলা যায়? কিন্তু এখন যেন সব কিছুর মধ্যে চাপা নিজের ছায়া দেখছে। পুতুলও আকর্ষণ হারালো। মুক্তকেশের কাছে ডুকরে গিয়ে পড়ল, ঠাকুমা আমরা আর এখানে থাকবো না, বাড়ি চলো। অন্য ভুবন। সুবর্ণলতার কাছে
এই এক আশ্চর্য নতুন ভুবন, অন্য ভুবন। এই ভুবনে শুধু আকাশে উদার উন্মুক্ত আলো নেই, মানুষগুলোর মধ্যেও রয়েছে সেই আলো, উদার, উন্মুক্ত, উজ্জ্বল। পাড়ার লোকের কথা জানে না সুবর্ণলতা, জানে না সেখানে আলো না অন্ধকার। সে শুধু এই সংসারটাকেই জানছে, দেখছে আর জানছে। ভেবে অবাক হয় সুবর্ণ, সুবালাকে বরাবরই সবাই গরিব বলে এসেছে। এই সেদিনও ভাসুর গিয়ে বললেন, গরিবের সংসার বটে, তবে অমূল্যটা পরিশ্রমী আছে তো। খেটে পিটে সংসার করে, গোয়ালে গরু, পুকুরে মাছ, বাগানে ফল তরকারি, গায়ে গতরে খেটে সব বজায় রেখেছে। তাতেই চলে যায় একরকম করে, চলে যায় একরকম করে। গরিব, কিন্তু সুবালা যদি গরিব, তো ঐশ্বর্যবতী কে? হোক আড়ম্বরহীন টানাটানির সংসার, তবু এই সংসারখানি সম্রাজ্ঞী তো ওই সুবালা। এই সংসার পরিচালিত হচ্ছে সুবালার ইচ্ছানুসারে, সুবালার নির্দেশে। শাশুড়ি নির্লিপ্ত কিন্তু নির্মায়িক নয়, যথাসাধ্য খাটেন তিনি, কিন্তু সে খাটুনির বেশিরভাগ ছেলে বউ নাতি নাতনিদের যত্ন পরিচর্যা বাবদ। সুবালা যদি বলে, থাকগে বাবা ঠান্ডে দুধ, ফুলেশ্বরী ব্যস্ত হয়ে বলেন, ও মা কেন, জ্বালানির ঘরে অত নারকেল পাতা, আমি একটা বুড়ি বসে রয়েছি, ঠান্ডা খাবে কেন? ঠান্ডা খেলে সেলসমা বুদ্ধি হয় বৌমা। সুবালা দিব্যি উত্তর দেয়, সেলসমা বুদ্ধি হয় না, হাতে বুদ্ধি হয়। ও কেবল আপনার নাতি নাতিদের সোহাগ করা। ফুলেশ্বরী রেগে উঠে যাচ্ছে তাই করেন না, হেসে উঠে বলেন, তো তাই, তোমার নাতিপুতিকেও তুমি করবে সোহাগ। আমার বই গেছে। দেখব। সুবালা স্বচ্ছন্দ গলায় বলে, দেখবেন তো সেই স্বর্গে বসে, কি দেখলেন তা নিয়ে কে তর্ক করতে যাবে? রাগারাগি নয়, কড়া কথা নয়, সহজ হাস্য পরিহাস। আশ্চর্য, সুবালার কি সাহস! সুবর্ণলতার তো দুঃসাহসের জন্য বিখ্যাত, কিন্তু এই সাহসের সঙ্গে কি তুলনা হয়? সুবর্ণলতার সাহস হচ্ছে তিক্ততার শেষ সীমানায় পৌঁছে তীব্রতায় ফেটে পড়া। আর সুবালার সাহস আদরিনীর সাহস, বিজয়িনীর সাহস, প্রশ্রয়ের সাহস। সুবালার শাশুড়ি সুবালার কাছে আত্মসমর্পণ করে বসে আছেন, কারণ তার বৌমা বোঝে বেশি, জানে বেশি, বৌমার বিবেচনা ভালো। এ কথা স্বীকার করা মানেই তো তাকে অর্ঘ্য দেওয়া। সুবালার সংসার সুবালাকে সে অর্ঘ্য দিয়েছে, কারণ শুধু ফুলেশ্বরী নয়, ফুলেশ্বরীর ছেলেও সে সমর্পিত প্রাণ। ফুলেশ্বরীর ছেলে খাটো ধুতি পরে, খালি পায়ে মাঠে ঘাটে ঘুরে বেড়ায়, কাঁধে করে ধামা বয়ে আনে, আর কথায় কথায় বলে, অত সব বুঝি না বাপু, মুখ্য চাষা বই তো নই। তবু সে শহুরে চাষার মতো ভাবে না। মেয়ে মানুষকে শাসনে না রাখলে সে মাথায় ওঠে। মেয়ে মানুষের জায়গা হচ্ছে জুতোর নিচেই, ভাবে না। তাই সে প্রতিপদে বলে, মহারানী যা ইচ্ছে, তুমি যা বলবে, যা বোঝো করো। পূজার মন্ত্রের চাইতে কি কিছু কম এটা? কিন্তু সুবর্ণলতা তার এতখানি বয়সে যা দেখেছে তা হচ্ছে এই, তোমার বুদ্ধি আছে, স্বীকার করবো এই কথা। গায়ের জোরে প্রতিপন্ন করে ছাড়বো না, তুমি নির্বোধ, তুমি মুখ্য। তোমার বিবেচনা আছে, মানবো এই কথা। বরং ভুল পথে গিয়ে লোকসান খাবো, তবু তোমার কথা শুনবো না, তোমার ইচ্ছানুসারে চলবো। গলায় দিতে দড়ি নেই আমার, তোমার ইচ্ছার বিরুদ্ধে চরণে ব্রত হোক। ভারী তুমি অসম্মানী, তোমার পেরে ফেলে তবে কাজ আমার। কারণ কারণ তুমি মেয়ে মানুষ, তুমি বউ মানুষ, তোমার যে হেনেও বাড়িতে বিয়ে হয়েছে, এই তোমার ভাগ্য। এই দেখেছে সুবর্ণলতা, কারণ জীবনে একটা বই, দুটো সংসার দেখেনি সে। পিতৃগৃহের ছবি তার কাছে অস্পষ্ট, তাছাড়া তার মা ভিন্ন আর কোনো মেয়ে মানুষ ছিল না সে বাড়িতে, তার বাবা ভিন্ন আর কোনো পুরুষ। সে সংসারে অন্যকে টেক্কা দিয়ে পৌরুষ দেখানোর চেষ্টা ছিল না অন্যকে খেলা করবার জন্য বাহাদুরি দেখানোর। সুবর্ণলতাদের সংসারে ভাইয়ে ভাই চলে সেই বাহাদুরি প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতার বলে মেয়ে মানুষরা।
যথেচ্ছ অবজ্ঞা করো তাদের, পৌরুষের প্রশংসাপত্র পাবে। নিষ্ঠুর হতে পারলে আরো ভালো, অত্যাচারী হতে পারলে কথাই নেই। ভাইরা বুঝুক, আমি পুরুষ, আমি স্ত্রীবশ নই। মা বাবার সংসারে এটা ছিল না, তবু মায়ের সে একলা সংসারী বালিকা সুবর্ণলতার চোখেও ধরা পড়ত তার মায়ের মধ্যে কোথাও যেন একটা তীব্র জ্বালা। মানে বুঝতে পারত না, হয়তো এখনো সঠিক বুঝে না। মাঝে মাঝেই ভাবে, কেন বাবা অত ভালো মানুষ? আবার ভাবে, হয়তো শুধুই ভালো মানুষ, কিন্তু তাকে দিয়ে কি একটা মানুষের হৃদয় ভরাট হয়? সুবর্ণলতার স্বামীও তো এক এক সময় বশ্যতা স্বীকার করে। সুবর্ণলতা যদি তার মনের মতো হতে পারত, যদি সুবর্ণলতা কৃপণ হতো, যদি সংকীর্ণ চিত্ত হতো, যদি স্বার্থপর হতো, যদি স্বামীর কাছে মধুময়ী এবং অন্যের সম্পর্কে মুখরা হতো, হয়তো সে বশ্যতায় স্থায়ী হতো। যাকে আর 5 জন আখ্যা দিত স্ত্রৈণ। কিন্তু অমূল্য কি স্ত্রৈণ? না, স্ত্রীর প্রতি অমূল্য যে মনোভাব, তাকে বলা যায় সম্ভ্রম ভাব। এই কথাটা শুনলেই দর্জিপাড়া গলি হয়তো হাসিতে ফেটে পড়বে, বলবে, আহা, তাই তো, জগতে ভক্তি সম্ভ্রমের যুগ কি আর কি আছে? গরু গসাই তুচ্ছ করে পাদ্য অর্ঘ্য দাও গিন্নিকে। বলবে, নিশ্চিন্ত এ কথাই বলবে, কারণ দর্জিপাড়া সেই গলি সম্ভ্রম কথাটার অর্থ জানে না, কারণ নিজেকে কোনোদিন সম্ভ্রম করেনি সে। এই সংসার সম্ভ্রম শব্দটার অর্থ জানে। এই সংসারে কোথাও কোনো জ্বালা নেই। যদিও সুবালা প্রতি পদে বলে, কি জ্বালা, বলে ওটাই ওর মুদ্রাদোষ, সবাইকে বলে। সুবর্ণকে বলে, কি জ্বালা, মাত্র ওই কটা মুড়ি খাবে তুমি, এই 8-6টা কি বাটিতে? ভাইপো ভাইঝিকে বলে, কি জ্বালা, চাষা ভুষের মতো রোদে বেড়াতে শিখলি যে। শাশুড়িকে বলে, কি জ্বালা, আবার আপনি এখন কাঁথা পেরে বসলেন, খাওয়া দাওয়া হবে না? বরকে বলে, কি জ্বালা, তোমার জ্বালায় জ্বলে পুড়ে মরলাম যে, এই ভোর সন্ধ্যায় আবার বেরোচ্ছ তুমি। অমূল্যর বেরোনো অবশ্য বন্ধ হয় না তাতে। হাসতে হাসতে বলে যায়, তা আমার জ্বালায় জ্বলবে না তো কি পাড়ার জ্বালায় গয়লা গলার বুড়োর জ্বালায় জ্বলবে? একজন আমার জ্বালায় আজন্ম জ্বলবে বলেই তো বিয়ে করে ঘরে আনা। সুবেলা হাড় বার করা মুখে হেসে ওঠে। এই ভয়ঙ্কর সত্যটা নিয়ে কৌতুকর। এইভাবে ওদের জ্বালায় গল্প। সুবর্ণ কি তবে ঈর্ষায় জ্বলবে? না না, সুবর্ণ এত নীচ নয়। সুবর্ণ এদের সুখ দেখে সুখী, তবু বুকের মধ্যে কোথাও যেন চিনচিন করে ওঠে, আবার আহ্লাদ হয়। সুবালা যখন তার বাউন্ডুরে দেওরটাকে বলে ওঠে, কি জ্বালা, এই এতখানি বেলা এলে তুমি, ভাত যে পান্ত হয়ে উঠল। আর অম্বিকাও ওর সুটা নকল করে বলে ওঠে, কি জ্বালা, ভাত পান্ত হয়ে উঠল বলে দুঃখ, ঘরে ভাত থাকলে তবে তো সে পান্ত হবার অবকাশ পাবে। তখন ভারী একটা আহ্লাদে মনটা খুশি খুশি হয়ে ওঠে সুবর্ণর, অথচ এতেও ঈর্ষার কারণ ছিল। দেওর ভাজের মধ্যে যে অনাবিল প্রীতির সম্বন্ধ, সেটাই বা কবে দেখল সুবর্ণ? দেবররা ভাতৃজায়াদের ব্যাখ্যা না করবে, এটাই তো মুক্তকেশীর বাড়ির নীতি। তারা ব্যঙ্গ করবে, হুল ফোটাবে, নিন্দে করবে, এই তো নিয়ম। কে জানে এ নিয়ম শুধুই মুক্তকেশীর বাড়ি, না আরো অনেক অনেক বাড়ির। কিন্তু এদের বাড়িতে, হ্যাঁ, সুবালার বাড়িতে অন্য নিয়ম, তাই না অন্য ভুবন? এই অন্য ভুবনে অম্বিকা তার বৌদির কথায় বলে ওঠে, নাও, কোথায় তোমার পান্ত টান্ত আছে বার করো দেখি, পেটকে শান্ত করি। খান্ডব দাহন হচ্ছে সেখানে, বসে পড়ে নিজেই পিড়ি পেতে। সুবালা পরম যত্নে ভাত বেড়ে দিয়ে বলে, ভারী তো ছিঁড়ির রান্না, ভাতটা গরম থাকতে খেলে তবু। অথচ এছাড়া আর কিছু ব্যবস্থাও হয় না। ঝি চাকরের তো পাট নেই, সুবালাকে বাসন মাজতে হয়, রান্নাঘর নিকোতে হয়। এতক্ষণ অবধি আলাদা গরম ভাতের তদবির নিয়ে থাকলে সময় কুলায় না। অম্বিকা বলে, ছিঁড়ির মানে? আচ্ছা মেজ বৌদি, আপনাকে আপনার ননদের রান্না বিচ্ছিরি লাগে?
সুবর্ণর হঠাৎ খুব ভালো কোনো কথা জোগায় না, তাই তাড়াতাড়ি বলে ওঠে, কি যে বলেন, আমার তো অমৃত মনে হয়। দেখুন, আমিও তো তাই বলি, অমৃত তুল্য। আহা, যখন জেলের লপসি খেয়ে দিন কাটবে, তখন আপনার ননদিনের হাতের এই মোরলা মাছের ঝালের স্মৃতিতে মনটা কেঁদে কেঁদে উঠবে। থামো তো, সুবালা বকে ওঠে, সবসময় জেল জেল করো না। আহা, সইয়ে রাখছি, নচেত আচমকা ঘায়ে মূর্ছা টুর্ছা যাবেন। সুবালা বোঝে সব, তবু বলি, তুমি কি চোর ডাকাত, না খুনে গুন্ডা যে জেলে যাবে? তার থেকে কিচ্ছু কমও নয়। গল্পের আসর বা অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা সুবর্ণলতা। আজ ছিল এর 10ম পর্ব। আমাদের এই গল্প পাঠ আপনাদের কাছে ভালো লেগে থাকলে কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন। নতুন যারা আছেন, আমাদের চ্যানেলে অনেকগুলো গল্প পাঠ করা আছে, আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আশেপাশে সবাইকে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।